হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্নই আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা কাকে বলে? একটু বলে রাখি যে নতুন সামাজিক ইতিহাস চর্চাটা কি না, 1960-এর দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। পূর্বে কি করা হতো না, ইতিহাস চর্চাতে মূলত রাজা মহারাজা, তাদের যুদ্ধবিগ্রহ, তাদের কাজকর্ম, এগুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করা হতো এবং ইতিহাসের পাতায় এগুলোই বেশি থাকতো। কিন্তু 1960-এর দশকে যে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, সেখানে সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাসকে তুলে আনা হচ্ছে। এমনকি মানুষের কাজকর্ম, জীবনযাত্রা, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, শিল্প, সংস্কৃতি, গান বাজনা, স্থাপত্য, ভাস্কর্য, চিকিৎসাবিদ্যা প্রভৃতির কথা আমরা এখানে পাই। এবার আমরা এখানে মূলত নোটস আকারে দেখব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। আলোচনায় যাওয়া যাক। 1960-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। গতানুগতিক শাসক কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ ও সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রতিষ্ঠিত হয়। এই ইতিহাস রচনা করা হয় তলা থেকে ইতিহাস, হিস্ট্রি ফ্রম বিলো রচনা করার পদ্ধতিতে। এর বৈশিষ্ট্যগুলি হলো, এর বৈশিষ্ট্যগুলি আমরা দেখব। এক নম্বর পয়েন্ট, সমাজ। এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়। 2 নম্বর পয়েন্ট বলছে সংস্কৃতি। মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া হয়। খাদ্যাভ্যাস কোটেশন দিতে হবে না, ওখানে দিয়ে রাখা হয়েছে যে। 3 নম্বর পয়েন্ট দেখব, মানুষের বিভিন্ন ধরনের পোশাক সম্পর্কে এখানে আলোচনা। মানুষের বিভিন্ন ধরনের পেশার সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এবার 2 নম্বর প্রশ্ন আমরা দেখব, অ্যানাল স্কুল কি? অ্যানাল স্কুল ফরাসি ঐতিহাসিক মার্ক ব্লক, লুসিয়েন ফেবর প্রমুখ প্রচলিত ইতিহাস চর্চার বাইরে বেরিয়ে নতুন ধরনের ও সামগ্রিক ইতিহাস রচনার উদ্দেশ্যে 1929 খ্রিস্টাব্দে অ্যানালস অফ ইকোনমিক্স অ্যান্ড সোশিয়াল হিস্ট্রি নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকায় ছাত্র ও অধ্যাপকরা নিজেদের গবেষণাভিত্তিক লেখা প্রকাশকে কেন্দ্র করে একটি গোষ্ঠী গড়ে তোলেন, যা অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী নামে পরিচিত। এবার আমরা একটা বুলেটে দেখে নেব যে অ্যানাল স্কুলের ঐতিহাসিকরা ইতিহাস চর্চার ধারার পরিবর্তন ঘটিয়ে এটা লেখার দরকার নেই, লিখবে যে অ্যানাল স্কুলের ঐতিহাসিকরা ইতিহাস চর্চার ধারার পরিবর্তন ঘটিয়ে মানুষের সামাজিক অবস্থান, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে টোটাল হিস্ট্রি রচনার ধারাটিকে প্রসারিত করেন। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 1980-র দশকে ভারত সহ দক্ষিণ এশিয়ায় সমাজ জীবনের বহু আপাত তুচ্ছ ঘটনা এবং কৃষক, শ্রমিক, নারী, আদিবাসী প্রভৃতি প্রান্তিক ও নিপীড়িত, বঞ্চিত, দরিদ্র মানব গোষ্ঠীকে নিয়ে যে ইতিহাস চর্চা জনপ্রিয় হয়েছে তা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। এই নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্যতম কয়েকজন ঐতিহাসিকরা হলেন রণজিৎ গুহ, যাকে ভারতের কি বলা হয়,
নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়? সাহিদ আমিন, জর্জ রুদে, গৌতম ভদ্র প্রমুখ। এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। খেলার ইতিহাস চর্চার গুরুত্ব। ইউরোপে 1970-এর দশকে খেলার ইতিহাস চর্চা শুরু হয়, কিন্তু ভারতে খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয় 1980-র দশকে। ইউরোপে 1970-এর দশকে খেলার ইতিহাস চর্চা শুরু হয়, কিন্তু ভারতে খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয় 1980-র দশকে। খেলার ইতিহাস চর্চার গুরুত্বগুলি হলো: 1 নম্বর, খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ বা জাতির অতীত বিনোদন, ওই খেলার ঐতিহ্য, উদ্ভব ও বিকাশ সম্পর্কে জানা যায়। 2 নম্বর, কোনো দেশ বা জাতির জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খেলার ভূমিকা কতটা তা খেলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে বোঝা যায়। 3 নম্বর, খেলার ইতিহাস চর্চার মাধ্যমে কোনো দেশ বা জাতির আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে খেলার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা জানা যায়। 4 নম্বর আমরা দেখব, খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ প্রভৃতি কোনো বাধা আছে কি না তার ভিত্তিতে সামাজিক প্রগতিশীলতা ও বৈজ্ঞানিক মানসিকতা বোঝা যায়। এবার আমরা 5 নম্বর প্রশ্ন দেখে নেব, স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আধুনিক ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে কোনো স্থানের বা অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্যের কথা জানা যায়। 2 নম্বর, জাতীয় ইতিহাস চর্চার প্রয়োজনীয় উপাদান স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস থেকে পাওয়া যায়। সহজভাবে বললে বিভিন্ন স্থানের বা অঞ্চলের ইতিহাস যুক্ত করে জাতীয় ইতিহাস রচনা করা হয়। বিভিন্ন স্থানের বা অঞ্চলের ইতিহাস যুক্ত করে জাতীয় ইতিহাস রচনা করা হয়। স্থানীয় ইতিহাস চর্চামূলক অন্যতম একটি গ্রন্থ হলো কলহনের রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা পেয়ে থাকি কাশ্মীরের ইতিহাস। ওকে, 2 নম্বর পয়েন্ট, জাতীয় ইতিহাস চর্চার প্রয়োজনীয় উপাদান স্থানীয়, আচ্ছা এটা 2 নম্বর পয়েন্টে হয়ে গেছে মনে হয়। 3 নম্বর পয়েন্ট, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চার প্রসারের প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানের বা অঞ্চলের স্মৃতিচিহ্নগুলির গুরুত্ব উন্মোচিত হয় এবং সেগুলি সংরক্ষণের ব্যবস্থা শুরু হয়। এছাড়া উপেক্ষিত বা প্রায় হারিয়ে যাওয়া উপাদানগুলি যেমন লোককথা, কিংবদন্তি, মিথ প্রভৃতি আবার সজীব হয়ে ওঠে। এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখব, সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? নতুন সামাজিক ইতিহাস চর্চায় সামরিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা গুরুত্বগুলো দেখব যে 1 নম্বরে দৈনিক অবস্থা। সামরিক ইতিহাস চর্চায় যোদ্ধা বা সৈনিকের 1 নম্বর পয়েন্ট, সৈনিকদের অবস্থা। সামরিক ইতিহাস চর্চায় যোদ্ধা বা সৈনিকের অবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়া সেনাদের পোশাক, অস্ত্রশস্ত্র, খাবার, বেতন, রণকৌশল প্রভৃতি সম্পর্কে জানা যায়। 2 নম্বর, যুদ্ধের ধারণা। সামরিক ইতিহাস 2 নম্বর পয়েন্ট, যুদ্ধের ধারণা। সামরিক ইতিহাস চর্চায় যুদ্ধের নীতি কৌশল, খুঁটিনাটি বিষয় প্রভৃতি, প্রকৃত কারণ, আদর্শ প্রভৃতি বিষয়বস্তু এই প্রভৃতি বিষয়ে বিস্তৃত জানা যায়। পরের পয়েন্ট, পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি? আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের
ইতিহাসের গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট, মানুষের জীবন ধারণ প্রণালী, রীতিনীতি এবং সভ্যতার বিকাশ এবং ধ্বংসের পিছনে পরিবেশের ভূমিকা কতটা তা পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে জানা যায়। 2 নম্বর পয়েন্ট, পরিবেশের ইতিহাস চর্চার মধ্য দিয়ে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আইন ও আন্দোলন যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতির পরিচয় পাওয়া যায়। এই যে চিপকো আন্দোলন উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল। এই চিপকো কথার অর্থ তোমরা জানো, জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা। আর এই যে নর্মদা বাঁচাও আন্দোলন, এই আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতির পরিচয় পাওয়া যায়। 3 নম্বর, পরিবেশের ইতিহাস চর্চার ফলে পরিবেশ রক্ষা বিষয়ে মানুষেরা পরিবেশ সচেতনতা প্রসঙ্গে জানতে পারবে। এবার আমরা 8 নম্বর প্রশ্ন দেখব, নারীর ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? 1970-এর দশকে আমেরিকা ও ব্রিটেনে নারী ইতিহাস চর্চার উদ্ভব ও বিকাশ হয়। নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য। নারীর ইতিহাস চর্চার উদ্দেশ্য। 1 নম্বর, সভ্যতা সংস্কৃতির ক্রমবিকাশে পুরুষদের ন্যায় নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের ভূমিকাকে প্রচলিত ইতিহাসে অবজ্ঞা ও উপেক্ষা করা হয়েছে। সেই সব আলোচিত ও উপেক্ষিত বিষয়গুলির উপর আলোকপাত করার উদ্দেশ্যে নারীর ইতিহাস চর্চা শুরু হয়। উপেক্ষিত বিষয়গুলির উপর আলোকপাত করার উদ্দেশ্যে নারীর ইতিহাস চর্চা শুরু হয়। এবার 2 নম্বর পয়েন্ট দেখব আমরা। 2 নম্বর পয়েন্ট বলছে, নারী ইতিহাস চর্চার মধ্য দিয়ে লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন, নারীর অধিকার, এটা নারীর হবে, নারীর অধিকার ও মর্যাদা প্রভৃতি সম্পর্কে সমাজকে সচেতন করা হয়। 3 নম্বর, বিভিন্ন সময়ে সংঘটিত নারী আন্দোলনগুলি সম্পর্কে জানতে নারী ইতিহাস চর্চার এটা হবে যে বিভিন্ন সময়ে সংঘটিত নারী আন্দোলনগুলি সম্পর্কে জানতে নারীর ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ। এখানে একটু গোলমাল আছে। 9 নম্বর প্রশ্ন, নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কি? 1970-এর দশকে আমেরিকা ও ব্রিটেনে নারী ইতিহাস চর্চার উদ্ভব ও বিকাশ হয়। সামাজিক ইতিহাসের বিভিন্ন শাখার মতো নারীর ইতিহাস চর্চা বর্তমানে প্রাধান্য লাভ করেছে। গুরুত্ব, নারীর অধিকার প্রতিষ্ঠা। 1 নম্বর পয়েন্ট, বিভিন্ন নারী আন্দোলনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের সামাজিক অবস্থান সম্পর্কে জানা যায়। প্রতিবাদ। 2 নম্বর পয়েন্ট, পুরুষের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদের ইতিহাস তুলে ধরে। 3 নম্বর পয়েন্ট, পরিবারে নারীর আচরণ, লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন সম্পর্কে সচেতন করে। 4 নম্বর, পরের প্রশ্নে চলে যাব, স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব লেখো। আচ্ছা, আমরা স্থাপত্য বলতে কি বুঝি? স্থাপত্য হচ্ছে যে কোনো ঘর, বাড়ি, মন্দির, মসজিদ, অট্টালিকা, এগুলোই হচ্ছে স্থাপত্য। এইসবের দেওয়ালে বা এইসবের গায়ে যেসব নকশা করা থাকে সেগুলোই হচ্ছে ভাস্কর্য। 1960-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। এই নতুন সামাজিক ইতিহাস চর্চার অন্যতম একটি শাখা হলো স্থাপত্যের ইতিহাস। গুরুত্ব। 1 নম্বর, স্থাপত্যের ইতিহাস চর্চার মধ্য দিয়ে শিল্পকলার বিবর্তন, বিজ্ঞান প্রযুক্তির উন্নতি, বিভিন্ন শিল্পের সমন্বয় কিভাবে ঘটেছে তা জানা যায়। 2 নম্বর পয়েন্ট, মন্দির, মসজিদ, গির্জা প্রভৃতির স্থাপত্যের ধরন দেখে মানুষের ধর্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায় অথবা ধর্মনিরপেক্ষতার পরিচয়ও স্থাপত্য দেখে বোঝা যায়। 3 নম্বর পয়েন্ট, স্থাপত্যের আবার
এই স্থাপত্যের আকার, নির্মাণের উপাদান প্রভৃতি দেখে সেই সময়কার অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। এবার আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাব। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে যে স্বদেশী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পটভূমিতে ইংরেজ বিরোধিতা ব্যাপক আকার ধারণ করে। সেই পরিস্থিতিতে ফুটবল ভারতীয় জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটায়। এবার আমরা পয়েন্ট দেখব ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দের গুরুত্ব। এটা খ্রিস্টাব্দের লিখবে, খ্রিস্টাব্দের গুরুত্ব। 1911 খ্রিস্টাব্দ সম্পূর্ণভাবে 1911 খ্রিস্টাব্দে সম্পূর্ণভাবে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি হওয়া মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল দল ইংরেজ সৈনিকদের নিয়ে তৈরি ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলের বিরুদ্ধে খেলায় অবতীর্ণ হয়। সম্পূর্ণ খালি পায়ে খেলে আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান। আইএফএ শিল্ড তাহলে মোহনবাগান কত খ্রিস্টাব্দে জয় করলো? 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কয়েকজন বাঙালি বিপ্লবী এবং কলকাতার পৌরসভার কর্মী এই দলের খেলোয়াড় ছিলেন। মোহনবাগান দলের এই শিহরণ জাগানোর সাফল্য ভারতে জাতীয়তাবাদ জাগানোর অনুঘটকের কাজ করে। ওকে, আজ এই পর্যন্ত থাক, অন্যদিন আবার আলোচনা করব। এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করেছি। তোমাদের জন্য আমি 2টি প্রশ্ন দিয়ে যাচ্ছি, সেই প্রশ্নগুলি শর্ট প্রশ্ন, তোমরা কমেন্টে জানাও। ভারতীয়রা, আমরা জানি যে আলু খাওয়ার ব্যবহার পর্তুগিজদের কাছ থেকে শিখেছিল, কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল? কাঁচা লঙ্কা খাওয়ার ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল, এটা তোমরা কমেন্টে জানাবে। এছাড়া আরেকটি সহজ প্রশ্ন, রসগোল্লার আবিষ্কারক কে? থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।